শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 2.2 এর গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখো। বিক্রয় মূল্য, যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। দেখো, লাভ, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। অর্থাৎ যদি তুমি যে মূল্যে তুমি ক্রয় করছো তার চেয়ে যদি বেশি মূল্যে তুমি বিক্রি করো তাহলে লাভ হবে। লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতি বা লোকসান, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়। দ্যাট ইজ ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্লিয়ার? অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা বুঝলাম যে লাভ হতে হলে অবশ্যই ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হতে হবে, আর ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কী হবে? বেশি হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন 2.2 এর, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 250 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? অর্থাৎ এখানে বলছে একজন দোকানদার সে বড় মার্কেট থেকে কি করেছে, প্রতি মিটার মানে এক মিটার কাপড় সে কিনছে 200 টাকা করে। কয় মিটার কাপড় কিনছে? 5 মিটার। তিনি আবার তার দোকানে এসে তিনি কি করছেন, কাস্টমারদের কাছে ওই এক মিটার কাপড় আবার সে বিক্রি করছে কত? 225 টাকায়। ওই পুরো 5 মিটারই বিক্রি করছে। তাতে তার কত লাভ হয়েছে? তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে ক্রয় করছিল 200 টাকায় এক মিটার, বিক্রয় করছে 225 টাকায়। তার মানে কিন্তু এখানে লাভ হয়েছে। ক্লিয়ার? তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য সে কত ছিল? 200 টাকা। তার মানে 1 মিটার কাপড় সে ক্রয় করেছিল 200 টাকায়। তা সে কয় মিটার কাপড় ক্রয় করেছে? 5 মিটার। তাই 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 গুণ 5 ইকুয়াল টু 1000 টাকা। তার মানে সে কাপড়কে ক্রয় করছে কত টাকার? 1000 টাকার। আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে কত? 225 টাকা। অর্থাৎ সে ওই 200 টাকার কাপড় এনে কিন্তু 225 টাকায় সে বিক্রি করছে। তার মানে বিক্রয় মূল্য ছিল প্রতি মিটারের 225 টাকা। সে 5 মিটার বিক্রি করছে, তাই 5 মিটারের বিক্রয় মূল্য হচ্ছে 225 গুণ 5 ইকুয়াল টু 1125। দেখো, এখানে হচ্ছে 1000 টাকা ছিল তার ক্রয় মূল্য, আর 1125 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। তার মানে কি? তার লাভ হয়েছে। এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম, দ্যাট ইজ বিক্রয় মূল্য বেশি, তার মানে তার লাভ হয়েছে। তাহলে এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয় লাভ হয়েছে। তাহলে আমরা জানি কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তার বিক্রয় মূল্য কত? 1125 আর ক্রয় মূল্য 1000 ইকুয়াল কত? 125 টাকা। তার লাভ হয়েছে কত? তার লাভ হয়েছে 125 টাকা। দেখো প্রিয় শিক্ষার্থীদের, 2 নম্বর অঙ্ক, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে তার কত ক্ষতি হয়েছে? দেখো একটা জিনিস, প্রতি হালি সে 60 টাকায় কিনছে। হালি মানে কি? 4টে কিনছে কয় টাকায়? 60 টাকায়। এভাবে কতটা কমলা কিনছে? 5 ডজন। তো এই ডজনকে আমরা হালিতে নিব, অথবা এই 5 ডজনে কয়টা কমলা সেটাই নিব। আবার বলছে প্রতি হালি 50 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, দেখি তার কত লাভ বা ক্ষতি হলো। দেখো, আমরা জানি 1 ডজন ইকুয়াল টু 3 হালি। তাহলে এখানে কত ডজন? 5 ডজন। তাই 5 ডজন ইকুয়াল টু 3 গুণ 5 ইকুয়াল টু 15 হালি। তার মানে সে কমলা কিনছে কত হালি? 15 হালি কমলা কিনছে। এক হালি কমলার ক্রয় মূল্য কত টাকা ছিল? 60 টাকা। তাহলে 1 হালি কমলার ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। সে কত হালি কমলা কিনছে? 15 হালি। তার মানে 15 হালি কমলার মূল্য হচ্ছে 60 গুণ 15 ইকুয়াল টু 900 টাকা। তার মানে সে এই 900 টাকার কমলা সে ক্রয় করেছিল। এখন সেই 900 টাকার কমলা সে আবার বিক্রি করছে। ঠিক আছে, সেখানে বলছে বিক্রয় মূল্য প্রতি হালি ছিল কত? 50 টাকা করে। তাহলে 1 হালি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। তাহলে সে কত হালি কমলা কিনছিল? এই যে 15 হালি। তাই 15 হালি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 50 গুণ 15 ইকুয়াল 750 টাকা। তাহলে আমরা দেখলাম এখানে বিক্রয় মূল্য 750 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা। তার মানে বিক্রয় মূল্য ছোট ক্রয় মূল্যের চেয়ে। তার মানে এখানে কি ক্ষতি হয়েছে? ঠিক আছে, তাহলে ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 900, বিক্রয় মূল্য হচ্ছে 750 ইকুয়াল টু কত? 150 টাকা। তার কত ক্ষতি হলো? 150 টাকা তার ক্ষতি হয়েছে। ওকে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর অঙ্কটা দেখো। বলছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রি করলে তার কত লাভ বা ক্ষতি হয়েছে। তো এখানে দেখি প্রতি কেজি 40 টাকায় কিনছে, আবার প্রতি কেজি 40 টাকায় বিক্রি করছে, তার মানে তার কিন্তু এখানে লাভ হয়েছে দেখতে পাচ্ছি, কারণ কেজিতেই তার 4 টাকা করে লাভ হয়েছে, কারণ 40 টাকার জিনিস সে 44 টাকায় বিক্রি করছে। তাহলে দেখি সে কয় টাকার চাউল ক্রয় করেছিল। 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা, 50 কেজি চাউলের ক্রয় মূল্য 50 গুণ 40 ইকুয়াল টু 2000 টাকা। সে কত টাকার চাল ক্রয় করেছিল? 2000 টাকার চাউল ক্রয় করেছিল। তো এখন আবার দেখি যে 44 টাকা দরে এই 50 কেজি চাল সে কয় টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তো 1 কেজি চাউলের বিক্রয় মূল্য 44 টাকা, তাই 50 কেজি চাউলের বিক্রয় মূল্য 50 গুণ 44 ইকুয়াল টু কত? 2200 টাকা। ঠিক আছে, তো 50 গুণ 44 হচ্ছে 2200 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তার 2200 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে তার 2000 টাকা। তার লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। সুতরাং লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাই বিক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য বসাই দেবো, ক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্য বসাই দেবো। তাই 2200 বিয়োগ 2000 ইকুয়াল টু কত? 200 টাকা। তার লাভ হয়েছে কত? 200 টাকা। ঠিক আছে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর অঙ্ক। বলছে প্রতি লিটার মিল্ক বিটের দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়েছে। অর্থাৎ প্রতি লিটার মানে এক লিটার মিল্ক বিটের দুধ কয় টাকায় কিনছে? 52 টাকায়। বিক্রি করছে কয় টাকায়? 55 টাকায়। তা এই 3 টাকা কিন্তু তার লাভ হয়েছে। 52 টাকায় কিনে 3 টাকা লাভে 55 টাকা বিক্রি করছে। তা তার শতকরা কত লাভ হলো? অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে তার কয় টাকা লাভ হতো, সেটি হচ্ছে শতকরা কত লাভ। তাহলে দেওয়া আছে ক্রয় মূল্য কত? 52 টাকা, বিক্রয় মূল্য 55 টাকা। ঠিক আছে, তো বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। সুতরাং লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত? 55, ক্রয় মূল্য কত? 52 ইকুয়াল টু 3 টাকা। তাই 3 টাকা কিন্তু তার লাভ হয়েছে। কয় টাকা ইনভেস্ট করেছিল? সে 52 টাকা ইনভেস্ট করেছিল। 52 টাকা ইনভেস্টে তার 3 টাকা লাভ হয়েছে। অর্থাৎ 52 টাকায় তার লাভ হয় 3 টাকা। তাহলে 52 টাকায় লাভ হয় 3 টাকা, 1 টাকায় লাভ হয় কম, 52-এর 3 টাকা। আর যেহেতু শতকরা বলছে তার মানে 100 টাকায় লাভ হয় কত? 100 টাকায় লাভ হয় 100, যেহেতু 1 টাকার চেয়ে 100 টাকা বেশি উপরে গুণ, তাহলে এখানে ইকুয়াল টু আসতেছে কত? 75/13। ঠিক আছে, তুমি এখানে এগুলো একটু করো। এখানে যদি কাটাকাটি করা হয়, দেখো এখানে আসতেছে 25 দিয়ে 4 দিয়ে যদি কাটা হয়, 4 দিয়ে কাটলে এখানে আসছে 25, আর এখানে আসতেছে 5 অক্ষে 4 আর 3 4 12, অর্থাৎ 3 25 75/12 টাকা। ঠিক আছে, অর্থাৎ 75কে 13 দ্বারা ভাগ করলে এটা আসে। তুমি এটা রাপে দেখায়ও দিতে পারো যে 75কে 13 দিয়ে ভাগ করলে এখানে একটু কাজ করতে পারতাম যে 13 ভাগ 75, তো 5 13 কত? 65, 10, তাহলে ইকুয়াল টু আসতেছে 5 সমস্ত কত? 13/10। অর্থাৎ তার 100 টাকায় লাভ হলো 5 সমস্ত 13/10 টাকা। সুতরাং শতকরা লাভ কি? 5 সমস্ত 13/10%। অর্থাৎ শতকরা যখন আসবে তখন আমরা এই যে পার্সেন্ট চিহ্নটা দিব। ঠিক আছে, পার্সেন্ট চিহ্ন, ক্লিয়ার? দেখো 5 নম্বর অঙ্ক। বলছে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8 টাকা 50 পয়সা 8.50 টাকা হিসেবে বিক্রয় করলে 25 টাকা লাভ হলো। অর্থাৎ কি বলছে? একটা চকলেট কিনছে কয় টাকায়? 8 টাকায়। 8 টাকায় কিনে সে 8.50 টাকা বিক্রয় করার পর দেখছে তার টোটাল চকলেট বিক্রি করার পর তার 25 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে সে কয়টি চকলেট ক্রয় করেছিল? ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে আসলে একটা চকলেটে কতটুকু লাভ হয়েছে। তাহলে দেওয়া আছে প্রতি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 8.50 টাকা। তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়ে লাভ হয়েছে। তার মানে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে 8.50 বিয়োগ 8 ইকুয়াল টু 0.8
0.50 টাকা। তো 0.50 টাকা লাভ হয়েছে কয়টা চকলেট বিক্রি করায়? একটা চকলেট বিক্রি করায়। তার মানে 0.5 টাকা লাভ হয় একটি চকলেটে, তাই 1 টাকা লাভ হয় কয়টি চকলেটে? কমে। দেখো তারপরে হচ্ছে কত টাকা লাভ হয়েছিল জানি? 25 টাকা। তাই 25 টাকা লাভ হয় আরও বেশি। তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, 1 এখানে হচ্ছে কত? 2। তাহলে 25 দুগুণে 50টি চকলেট। দ্যাট ইজ 25 টাকা তার লাভ হয়েছিল 50টা চকলেট বিক্রি করার পরে। ঠিক আছে, তাই মোট 50টি চকলেট সে বিক্রয় করেছিল। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কটা দেখো। বলছে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত টাকার কাপড় ক্রয় করেছিলেন? বলছে কি এক মিটার কাপড় কিনছে কয় টাকায়? 125 টাকায়। বিক্রি করছে কয় টাকায়? 150 টাকায় করে। তার মানে এক মিটারে তার লাভ হয়েছে কত? 150 বিয়োগ 125, তার মানে কত? 25 টাকা। তাই 25 টাকা লাভ হয়েছে এক মিটারে। তা বলছে সব কাপড় বিক্রি করার পর সে দেখছে যে তার টোটাল লাভ হচ্ছে 2000 টাকা। তাহলে সে কত মিটার কাপড় ক্রয় করেছিল? তাহলে আমরা 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা এবং বিক্রয় মূল্য 150 টাকা। তাই বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, লাভ হয়েছে। আমরা জানি কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তো 150 বিয়োগ 125 = 25 টাকা। তাই 25 টাকা লাভ হয়েছিল কয় মিটার কাপড় বিক্রি করায়? 1 মিটার কাপড় বিক্রি করায়। তো 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, 1 টাকা লাভ হয় 25-এর 1 মিটার কাপড়ে, আর 2000 টাকা লাভ হয়। 2000 যদি এটাকে উপরে গুণ আসবে তাহলে এখানে আসতেছে কতখানে? 801, তার মানে 80 মিটার কাপড় বিক্রি করায়। তাহলে দোকানদার যদি 80 মিটার কাপড় বিক্রি করে তাহলে তার এই 2000 টাকা লাভ হয়। তার মানে কি দোকানদার টোটাল কত মিটার কাপড় ক্রয় করেছিল? দোকানদার মোট 80 মিটার কাপড় ক্রয় করেছিলেন। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করা হয়েছে, শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? তো এখানে দেখো যে সে ক্রয় করছে কত? 190 টাকায়, বিক্রি করছে কয় টাকায়? 175 টাকা, অর্থাৎ কম দামে বিক্রি করছে। তার মানে কি স্বাভাবিকভাবে আমরা দেখতেছি এখানে ক্ষতি হয়েছে। ক্লিয়ার? দেওয়া আছে ক্রয় মূল্য 190 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। তার মানে ক্ষতি = ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ঠিক আছে, তাই ক্রয় মূল্য ছিল কত? 190, বিক্রয় মূল্য ছিল আমাদের 175, বিয়োগ করলে 15 টাকা। এই 15 টাকা তার যে ক্ষতি হয়েছিল, কয় টাকার ইনভেস্ট করেছিল? সে 190 টাকা ইনভেস্ট করেছিল। 190 টাকা ইনভেস্টে বা বিনিয়োগে তার 15 টাকা ক্ষতি হয়েছিল। বলছি শতকরা ক্ষতি কত? তা আমরা দেখলাম যেহেতু ক্ষতি, তাহলে 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। তো 100 টাকায় ক্ষতি হয় কয় টাকা? এটাকে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দেখো 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 190 এর কত? 15 টাকা। আর যেহেতু শতকরা বলছে তার মানে 100 টাকায় ক্ষতি হয়, 100 উপরে গুণ এই 15-এর সাথে পরিগুণ। এখন আমরা যদি এটাকে সরলীকরণ করি, কাটাকাটি করি, তাহলে এখানে দেখো নিচে আসে 19 আর উপরে 150 আর নিচে হচ্ছে 19। ঠিক আছে, আর এটাকে তুমি যদি এখানে ভাগ করে দেখাও তাহলে এটা আসে। তার যদি তুমি ভাগ করতে চাও ভাগও করে দেখাতে পারো। সুতরাং এত টাকা হচ্ছে কি তার শতকরা ক্ষতি। তাহলে তার ক্ষতি হবে 719%। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 8 নম্বর অঙ্কটা বলছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করা হয় সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তুমি একটু স্বাভাবিক চিন্তা করো, মনে করো এই 25 মিটার কাপড় মনে করো 1000 টাকায় তুমি ক্রয় করছো। তুমি আবার এই 1000 টাকায় 20 মিটার কাপড় যখন তুমি বিক্রি করছো, তোমার সেই 1000 টাকাই হয়ে গেছে। তার মানে কি তোমার 5 মিটার কাপড় কিন্তু হাতে রয়ে গেছে। তাই 5 মিটার কি? 5 মিটার হচ্ছে তোমার লাভ। তাহলে এখানে স্বাভাবিকভাবে আমরা দেখতেছি যে তার লাভ হয়েছে। ক্লিয়ার?
তাহলে দেখো 25 মিটার কাপড়ের, মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 বাই 25 বা 25-এর 100 টাকা, তো 4 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 4 টাকা। আবার 20 মিটার কাপড়ের মূল্য আবার 100 টাকা। যেহেতু কাপড়ের ক্রয় মূল্য ধরছি 100 টাকা, তাই ওই 20 মিটার 100 টাকায় বিক্রি করছে। তো 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য এত টাকা। ওকে, এখানে আমরা কাটাকাটি করে 5 দেখাই দিতে পারি। আবার এখানে ইচ্ছে করলে 4, দেখো এখানে আসতেছে 4, 4, 1, ঠিক আছে। তাহলে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 5 টাকা, বিক্রয় মূল্য কত? 4 টাকা। তার মানে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তার মানে 5 বিয়োগ 4 ইকুয়াল টু 1 টাকা। তার মানে এই 1 টাকা লাভ হয়েছে কয় টাকায়? এই যে 4 টাকা, এই যে 4 টাকা আমরা ছিল 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 4 টাকায় লাভ হয়েছে সে 1 টাকা, ঠিক আছে। তো 4 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় লাভ হয় 4-এর 1 টাকা। যেহেতু শতকরা বলছে, 100 টাকায় লাভ হয় কয় টাকা? 100 টাকায় লাভ হয় 100 উপরে গুণ, দেখো এটা কাটাকাটি করলে এটা হয় 25 ইকুয়াল টু 25 টাকা। তার মানে 100 টাকায় লাভ হয় 25 টাকা। তো 100 টাকায় যা লাভ হয় সেটাই হচ্ছে শতকরা তার লাভ। তার মানে লাভ হবে তার 25%। ক্লিয়ার? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করা হয়েছে। কিন্তু তারপর বলছে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। একটু দেখি, 5 টাকায় সে 8টা কিনছে, আবার 5 টাকায় সে 6টা বিক্রি করছে। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছি 5 টাকায় যে কয়টা কিনছে 5 টাকায় তার সে কম বিক্রি করছে। তার মানে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার লাভ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা, একটি আমলকির মূল্য কত? 5 বাই 8 টাকা। আবার 6টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা, একটি আমলকির ক্রয় মূল্য 5 বাই 6 টাকা। তাহলে এখানে দেখো এই যে এই অংশটা অর্থাৎ বিক্রয় মূল্যটা কিন্তু ক্রয় মূল্যের চেয়ে বড়, তার মানে লাভ হয়েছে। তাই ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হয়েছে। তো লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাই 5-এর 6 বিয়োগ 8-এর 5, তাই 5 এবং 8-এর লসাগু করলে কত হয়? 24। 4-5-এ 20 মাইনাস 15 ইকুয়াল টু হচ্ছে 24-এর 5 টাকা। তো এই 24-এর 5 টাকা লাভ হয় কয় টাকায়? 24-এর 5 টাকা আমাদের লাভ হয়েছে এই যে এই টাকায়, 8-এর 5 টাকায়। 8-এর 5 টাকায় লাভ হয়, 24-এর 5 টাকা, 1 টাকায় লাভ হয়। এটা এরকম যদি একটা দ্বারা একটা ভাগ হয় তাহলে নিচেরটা উপরে চলে যায় এই পাশের, তাই 8 এই উপরে চলে গেছে আর এই যে 5টা এই নিচে চলে আসে। ক্লিয়ার? তারপরে যেহেতু শতকরা বলছে যে 100, তো 100 টাকায় লাভ হয়, তাহলে আরও বেশি, তাহলে উপরে 100 চলে যাবে। এখন দেখো, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এটায় 5 কুড়ি 100, আর এখানে দেখো এটা যদি কাটি 8 টাকে 8, 3 8 24, তো এই উপরে আসতেছে কত? 5 গুণ 20 আর নিচে হচ্ছে 3। তো 5 গুণ 20 মানে 100 আর নিচে হচ্ছে 3। তো এখন এটাকে যদি তুমি এখানে ক্যালকুলেশন করো তাহলে 3 3 9, এখানে 1 0, 3 3 9, তো 1, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু আসতেছে কত? 33 সমস্ত 3। এটাকে তুমি রাফে দেখাই দিতে পারো, ঠিক আছে, ইকুয়াল টু এত টাকা। তার মানে তার শতকরা লাভ হয়েছে 33 সমস্ত 3-এর 1%। দেখো 10 নম্বর অঙ্কটা দেখি। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5-এর 4 অংশের সমান। অর্থাৎ গাড়িটা যদি সে 5 টাকায় কিনে থাকে, এই যে 5 টাকায় কিনে থাকে, তাই বিক্রি করছে 4 টাকায়, তার মানে তার ক্ষতি হয়েছে। বলছে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। দেখো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করি গাড়িটির মূল্য ক টাকা, ধরে নিলাম ক টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে ক-এর 5-এর 4 টাকা। তার মানে এই যে ক গুণ 4, 4 ক বাই 5 টাকা, ঠিক আছে। এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি,
তাই ক্ষতি হয়েছে। তার মানে ক্ষতি ইকুয়াল টু ক্রয়মূল্য বিয়োগ বিক্রয়মূল্য। ওকে, তাহলে এখানে ক্রয়মূল্য কত? ক্রয়মূল্য হচ্ছে ক, আর বিক্রয়মূল্য হচ্ছে 4/5। এখন আমরা এটাকে যদি সরল করি, তাই 5 আসে, কারণ এখানে একটা 1, তো 5 আর 1 লসাগু 5, তাই 5 ক বিয়োগ 4 ক ইকুয়াল টু ক/5 টাকা। তাহলে ক/5 টাকা তার ক্ষতি হয়েছে কয় টাকায়? ক টাকায়। অর্থাৎ ক টাকা দিয়ে যে গাড়ি কিনেছিল সেই টাকায় ক/5 টাকা তার ক্ষতি হয়েছে। তার মানে ক টাকায় ক্ষতি হয় আমাদের ক/5 টাকা বা 5-এর ক টাকা। তাই ক টাকায় ক্ষতি হয় 5-এর ক টাকা, 1 টাকায় ক্ষতি হয়, এই কটা নিচে চলে আসলো। আর যেহেতু শতকরা লাভ বা ক্ষতি, তার মানে 100 টাকায় লাভ হয়, 100 টাকায় ক্ষতি হয় এত টাকা। দেখো এখানে ক আর এই ক কাটা যায়, এইটা 5 5 5 করি 100, তার মানে 100 টাকায় তার ক্ষতি হয়েছে কত? 20 টাকা। অর্থাৎ গাড়িটির ক্রয়মূল্য যদি 100 টাকা হইতো তাহলে তার ক্ষতি হইতো কত? 20 টাকা। তার মানে তার ক্ষতি হয়েছে 20%। ওকে প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আরও সহজভাবে আমরা করতে চাই, দেখো মজার বিকল্প সমাধান যদি করি, মনে করি গাড়িটির ক্রয়মূল্য 100 টাকা, তাহলে গাড়িটির বিক্রয় মূল্য হবে কত? 100-এর 5/4। তার মানে এখন এটা আর এটা আমি কিন্তু ক্যালকুলেশন করে দিতে পারি, কত? 20, 4 কোটি 80 টাকা। তাহলে 100 টাকার গাড়ির বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তার মানে ক্ষতি কত? এখানে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য বেশি, তার মানে ক্ষতি হয়েছে। তার মানে এখানে 100 টাকায় তার ক্ষতি হলো কত? 100 বিয়োগ 20 ইকুয়াল টু 20 টাকা। তার মানে এই 20 টাকা কয় টাকায় ক্ষতি হয়েছে? 100 টাকায়। ঠিক আছে, তার মানে 20% ক্ষতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর অঙ্ক খুবই ইন্টারেস্টপূর্ণ অঙ্ক, মজার একটি অঙ্ক। বলছি একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। অর্থাৎ যদি 400 টাকায় তুমি বিক্রি করো তাহলে যে ক্ষতি হবে 480 টাকায় বিক্রি করলে 3 গুণ আবার লাভ হবে। যে পরিমাণ ক্ষতি হয়েছে তার 3 গুণ লাভ হবে। গাড়িটির ক্রয় মূল্য কত? দেখো মনোযোগ সহকারে, মনে করি 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা। ধরে নিছি 400 টাকায় বিক্রি করলে হচ্ছে তার ক টাকা ক্ষতি। তাহলে ক্রয় মূল্য হবে কত? 400 যোগ ক, অর্থাৎ এই ক যোগ করলেই তো তার ক্রয় মূল্যের সমান হবে। আবার 480 টাকায় বিক্রি করলে কয়ের 3 গুণ, বিক্রয় করলে কয়ের 3 গুণ কী হয়? লাভ হয়। তার মানে লাভ ইকুয়াল টু 3 গুণ ক টাকা ইকুয়াল টু 3 ক টাকা। এক্ষেত্রেও আবার ক্রয় মূল্য কত? 180 থেকে 3 ক বিয়োগ করলে ক্রয় মূল্য হবে। তাহলে দেখো এই ক্রয় মূল্য এবং এই ক্রয় মূল্য সেম, তো লেখা যায় প্রশ্ন মতে এই ক্রয় মূল্য বিয়োগ এই ক্রয় মূল্য। এখন যদি আমরা কয়ের মানটা বের করে ফেলি তাহলে কি হবে? আমাদের ক্ষতি কত হয়েছিল, মানে প্রথমবারে 400 টাকা বিক্রি করায়। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক আর এই 3 ক এক পাশে নিয়ে আসলাম, এই 400-কে ডানে নিয়ে গেলাম। তার মানে 4 ক ইকুয়াল টু 80 টাকা। ক ইকুয়াল টু কত? 80/4। এটা সরলীকরণ করলে বা কাটাকাটি করলে দেখো এখানে আসতেছে 20, নিচে 1, তাই ইকুয়াল টু 20 টাকা। তার মানে তার ক্ষতি হলো কত? তার ক্ষতি হলো 20 টাকা যদি 400 টাকা আমরা বিক্রয় করি। তো ক্রয় মূল্য হবে কত? এই যে ক্রয় মূল্য কয়ের জায়গায় যদি আমি 20 বসাই দিই 420। ওকে, অথবা আমরা এখানে এই কয়ের জায়গায় যদি আমি বসাই দিতাম এখানে, তাহলে যেটা আসতো 480 থেকে বিয়োগ করলে 420। তাহলে গাড়িটির দ্রব্যটির ক্রয় মূল্য কত? 420 টাকা। দেখো 12 নম্বর অঙ্কটা দেখো, একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি। আমি যদি ঘড়িটা 625 টাকায় বিক্রি করি তাহলে 10% ক্ষতি হয়। তাহলে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 100 বিয়োগ 10 টাকা। ঠিক আছে, তাহলে না দ্যাট ইজ 90 টাকা। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা 10% ক্ষতিতে। তাহলে আমাদের কি আছে? বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে কত?
650 টাকা হলে ক্রয় মূল্য কত? এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এটা কাটাকাটি করি, যদি আমরা করি 10 আর এটা হয় 9 আর 3 আর কাটাকাটি যায় না, তাহলে 10 গুণ 625, দ্যাট ইজ 6250, নিচে আসে 9 টাকা, নিচে আসছে 9। তার মানে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 9-এর 6250 টাকা। এটা হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য। ঠিক আছে, এখন 10% আমার লাভ করতে হবে এই ক্রয় মূল্যের উপরে। আবার 10% লাভে 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 10 টাকা, এটা হচ্ছে 110 টাকা। তার মানে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 110 টাকা, তখন লাভ হবে কত? 10%। তার মানে ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে 110/100। আবার ক্রয় মূল্য আমরা এটা পেয়েছিলাম এই 625 দিয়ে ক্যালকুলেশন করে এত টাকা। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এটা কাটলে কত আসতেছে? এখানে আসতেছে 10 আর এখানে আসতেছে 11, আর এটা কাটলে 6, 2, 5। দেখো উপর নিচে গুণ করলে, দেখো উপর আর এটা গুণ করলে এটা আসে আর নিচে নাই। এখন এটাকে যদি আমরা ভাগ করি, এটা পাওয়া যায়। তবে এইটাকে তোমরা রাফ অবশ্যই দেখাবা। এই রাফটা হয় বামেই সচরাচর দেখানো হয়, বা ডানে। 9 দিয়ে ভাগ করবো কাকে? 6875কে। কয়বার যায়? 7 বার। তাই 7 বার করে 6 9 7 নং 63, এখানে কত আসতেছে? 5, এখানে আসতেছে 7, তাহলে কতবার যায়? 6 বার। 6 9 54, এখানে 3, এই 5 আসতেছে, যায় কয়বার? 6 4 নং 36 হয়, 4 বার যায় না, 3 বার যায়। 3, তা 3 না 27, এখানে থাকে কত? এখানে থাকে 8। তার মানে এখানে তুমি লিখতে পারো 763 আর নিচে 9 উপরে 8, এত টাকা। তাহলে 10% লাভ করতে হলে তাহলে গড়িটিকে এত টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ 763 সমস্ত 9-এর 8 টাকায় বিক্রি করতে হবে। ক্লিয়ার? শিক্ষিত বন্ধুরা, দেখো 13 নম্বর অঙ্কটা। এখানে বলছে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ব্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিল? তাহলে এখানে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে মাইশা কি করছে? 20 টাকা দরে 15 মিটার লাল ফিতে গেছে। তার মানে সে টোটাল কয় টাকার ফিতে গেছে সেটা বুঝতে পারতেছি। 20 গুণ 15, এত টাকা গুণ করলে যা হয়। এখন এখানে ব্যাটের হার বলছে 4 টাকা। এই ব্যাটের হার নিয়ে একটু ঝামেলা হয়তো তোমাদের হতে পারে। ব্যাটের হার বলতে পারে আমরা যখন সুপার শপে যাই, সুপার শপে গেলে তখন এরকম একটা দেখো একটা কাগজ ধরায় দেয় আমাদেরকে। এখানে লেখা থাকে বিভিন্ন পণ্যের দাম কত টাকা হলো। এরপর শেষে গিয়ে ব্যাট লেখে, ব্যাট লিখে এখানে আবার একটা দাম লেখে, তারপর টোটাল মূল্যটা আমাদেরকে লিখে দেয়। ঠিক আছে? তার মানে এখানে যে কাজটা করে সেটা হচ্ছে কি, যে আমি যে 20 টাকা প্রতি মিটার লাল ফিতে কিনেছিলাম, সেখানে টোটাল 15 মিটার কাপড় কিনেছিলাম, সেখানে 20 গুণ 15, এখানে কত আসে? 300 টাকা আমাদের আসতেছে টোটাল দাম, অর্থাৎ ফিতার দাম। এখন ব্যাটের হার 4 টাকা, তার মানে 100 টাকায় প্রতি 100 টাকায় আমার 4 টাকা করে দিতে হবে। ঠিক আছে? তার মানে এখানে 300 টাকা, তার মানে এখানে আমার আরও 100 টাকা, যদি 4 টাকা 3 4 12 টাকা, তার মানে টোটাল 312 টাকা ওই সুপার শপকে আমার দিতে হবে। তাই এরকম হিসাবে আমাদের সুপার শপ থেকে টাকা কাটে। হয়তো বা সেখানে ব্যাট 4 টাকা হতে পারে, 2.5 টাকা হতে পারে, 3 টাকা হতে পারে, যেখানে যেভাবে তারা সরকার নির্ধারণ করে দেয়। তো এখানে বলছে যে 4 টাকা সে ব্যাট দেয়। ব্যাটের হার, এখানে হার বলতে 100 টাকায় 4 টাকা। চলো আমরা অঙ্কটা করি। দেখো 1 মিটার ফিতের মূল্য হচ্ছে 20 টাকা, 15 মিটার ফিতের মূল্য হচ্ছে 300 টাকা। ওকে, দেখো ব্যাটের হার হচ্ছে 4 টাকা, তার মানে 100 টাকায় ব্যাট দেয় 4 টাকা, 1 টাকায় ব্যাট দেয় 104 টাকা, আর কত? 300 টাকায় ব্যাট দেয় কত?
এটা কাটাকাটি করলে এখানে সে 3 1 ইকুয়াল টু 3 4 12 টাকা, অর্থাৎ সে টোটাল ব্যাট দিছে কত 12 টাকা, আর তার পণ্যের মূল্য ছিল কত 300 টাকা। তাহলে টোটাল ওই যে দোকানদার কত টাকা পাবে, এই 300 যোগ 12 টাকা। তার মানে ব্যাট সহ ফিতার মূল্য ক্রয় মূল্য হচ্ছে 300 যোগ 12 ইকুয়াল টু 312 টাকা। এখন দোকানিকে সে কয় টাকা দিয়েছে, সে দিয়েছে 500 টাকা একটা নোট। তাহলে দোকানিকে সে দেয় 500 টাকা, তার মানে ফেরত দিবে 312 টাকা রেখে যা থাকে। তো দোকানি তাকে ফেরত দেবে 500 বিয়োগ 312, এটা বিয়োগ করলে যা হয় 188 টাকা। ওকে, অর্থাৎ দোকানি তাকে 188 টাকা ফেরত দিবে। দেখো 14 নম্বর অঙ্কটা, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। তীর্থস্থান বলতে এখানে যেমন উপাসনার জন্য তিনি যাবেন, নামি দামি কোনো হয়তো হিন্দু ধর্মে যদি বলা হয় যে হয়তো কৃষ্ণের যেখানে বেশি চর্চা হয় সে সকল জায়গায়, বা এরকম। যেমন আমরা তীর্থস্থান বলতে মুসলমানদের তীর্থস্থান মোটামুটি যদি বলি যে সেটা হচ্ছে মক্কা শরীফ, মদিনা শরীফ, ঠিক আছে, আমরা হজ করতে যাই। তো এরকম কোনো একটা জায়গায় তিনি যাবেন, ঠিক আছে। তিনি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.63 রুপি হয়। অর্থাৎ তিনি যখন আমাদের দেশ দিয়ে ভারতে যাবেন তখন কি আমাদের টাকা কি সেখানে চলবে? না, চলবে না। যার কারণে সে বাংলাদেশি টাকাকে সে ইন্ডিয়ায় যে টাকা আছে তার নাম রুপি, সে রুপিতে রূপান্তর করবে। সেখানে কি বলছে, যদি আমি সেখানে 1 টাকা দেই বাংলাদেশি, সে ইন্ডিয়ান রুপি পাবো 0.63 রুপি, ঠিক আছে। তবে ভারতীয় 300 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? তাহলে সোজা জিনিস, তাহলে এত রুপি মানে 0.63 রুপি ইকুয়াল টু 1 টাকা, তাই 1 রুপি ইকুয়াল টু কত, আর 3000 রুপি ইকুয়াল টু কত? তো দেখো, ভারতীয় 0.63 রুপির সমান বাংলাদেশি 1 টাকা, তো 1 টাকার জন্য 1/0.63 টাকা। আর এখন সে কি করবে, 3000 রুপি নিতে চাচ্ছে, তাতে তার বাংলাদেশি কয় টাকা দিতে হবে? তা 3000 রুপি ইকুয়াল টু 3000 উপরে গুণ এত। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে, 4761.90 টাকা। অর্থাৎ তিনি যদি মানি এক্সচেঞ্জের ওখানে দেয় 4761.60 টাকা, তাহলে মানি এক্সচেঞ্জ তাকে কি করবে, 3000 রুপি তাকে দিবে। ক্লিয়ার? দেখো এখানে 15 নম্বর অঙ্কটা, নীলম একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। তিনি বার্ষিক মোট আয়ের 1,80,000 টাকার আয়কর শূন্য। অর্থাৎ বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকার আয়কর শূন্য। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলম তার কর বাবদ কত টাকা পরিশোধ করবে? এখন একটা বলে রাখি, যেমন আমাদের দেশে প্রতি বছর যে আয়কর দেয়, আয়কর কাদের উপর বর্তায়, অর্থাৎ কাদের দিতে হয়? বাংলাদেশে আইন অনুযায়ী সম্ভবত বর্তমানে 2,80,000 টাকা, সম্ভবত 2,80,000 টাকা কেউ যদি উপার্জন করে, 2,80,000 বা তার নিচে উপার্জন করে, তাহলে তাকে আয়কর দিতে হয় না। মনে করি যে গভর্নমেন্ট নির্ধারণ করলো 2,80,000 টাকা এর নিচে বা এত পর্যন্ত যাদের আয়, তাদের আয়কর দিতে হবে না, তার মানে তাদের আয়কর শূন্য। এখন তাহলে অবশ্যই 3 লাখ টাকা যার বার্ষিক আয়, মানে 1 বছরে আয়, তাহলে তার আয়কর দিতে হবে। এখন বলছি কি, যে এই যে 2,80,000 টাকা, এই যে 3 লাখ টাকা থেকে বাদ যাবে 2,80,000 টাকা, তার মানে এই 20,000 টাকার উপরে তোমার আয়কর দিতে হবে। ক্লিয়ার? অর্থাৎ 3 লাখ টাকা যে আয় করে তার কিন্তু দিতে হবে এই 20,000 টাকার উপরে আয়কর, ঠিক আছে। এখানেও সেরকম বলছে যে নীলম একজন চাকরিজীবী, তার মাসিক বেতন 22,250 টাকা, বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকায় আয়কর শূন্য। অর্থাৎ এখানে আমি ধরেছি 2,80,000, তো ওখানে বলছে 1,80,000 টাকা যদি তার আয় থাকে, তাহলে সেখানে তার আয়কর দিতে হবে না।
এর উপরে যদি তার আয় হয়, যেমন এখানে 2,80,000 টাকার উপরে তার হয়ে 3 লাখ হয়েছে, তার মানে 3 লাখ হতে তার 20,000 টাকা বেশি হয়েছে 2,80,000 টাকাতে, তাই 20,000 টাকার উপর তার এখানে আয়কর দিতে হয়েছে বা দিতে হবে। ঠিক এখানেও তার যে মোট 1 বছরে যে আয় হয়, অর্থাৎ এখানে যদি আমি 12 দ্বারা গুণ করে যে টাকা আসে, সেই টাকা থেকে 1,80,000 টাকা বাদ দেওয়ার পর যে টাকা থাকবে তার উপর তার আয়কর দিতে হবে। ঠিক আছে? তাই তার সেই আয়কর কিরকম? এই যে অতিরিক্ত এখানে যে দেখলাম যে 20,000 টাকা, এই 20,000 টাকার উপরে প্রতি 100 টাকায় 10 টাকা দিতে হবে গভর্নমেন্টকে আয়কর। ঠিক আছে? মানে সেই হিসেবে 20,000 টাকা যত আসে তত পরিমাণ আয়কর দিতে হবে। ওকে, চলো আমরা অঙ্কটা করি। তাহলে তার 1 মাসের মূল বেতন কত? 22,250 টাকা। তার 12 মাসে তার টোটাল বেতন আসে 2,67,000 টাকা। তাহলে কি বলছি, 1,80,000 টাকার জন্য তার আয়কর শূন্য। তার মানে এখান থেকে 1,80,000 টাকা যদি বাদ দেই, যা থাকবে তার উপর আয়কর দিতে হবে। তাহলে করযোগ্য টাকার পরিমাণ, অর্থাৎ এখানে 1,80,000 বাদ দিলে যা থাকবে ওই টাকার উপর তার কর দিতে হবে, সেটা হচ্ছে করযোগ্য টাকার পরিমাণ। তাই 1,67,000 টাকা থেকে 2,67,000 টাকা থেকে 2,80,000 টাকা বাদ দিলে কত থাকে? 87,000 টাকা। তো এই 87,000 টাকা হচ্ছে তার করযোগ্য আয়। এই 87,000 টাকা কি? তার করযোগ্য আয়। তার মানে এই যে 87,000 টাকার উপরে তার কি দিতে হবে? কর দিতে হবে। সে করটা কিরকম? 100 টাকায় 10 টাকা। তাহলে 100 টাকায় কর দেয় 10 টাকা, 1 টাকায় আয়কর দেয় কত? 100 এর 10 টাকা। আর এই যে 87,000 টাকায় দেয় কত? তাহলে 87,000 টাকা উপরে 87,000 গুণ এটা কাটাকাটি করলে এত। তার মানে তার আয়কর দিতে হচ্ছে 10 গুণ কত? 870, অর্থাৎ 8,700 টাকা। ঠিক আছে? অর্থাৎ তার টোটাল আয়কর দিতে হবে কত? 8,700 টাকা। তার নিলাম কর বাবদ 8,700 টাকা পরিশোধ করে।